নজর রাখবো কুণাল ঘোষের সাংবাদিক বৈঠকে। তো এই যে উত্তর কলকাতা, যদি আমরা ইতিহাস দেখি তাহলে উত্তর কলকাতায় কখনো কোনোদিন কোনো মহিলা প্রার্থী হয়নি, মহিলা সাংসদ উত্তর কলকাতা পায়নি, কোনো মহিলা সাংসদ উত্তর কলকাতা পায়নি। যদি আমরা তর্কের খাতিরে ধরি, 1952 সাল মেঘনাথ সাহা, 1956 সাল মোহিত মৈত্র, 1957 থেকে 71 হীরেন্দ্রনাথ মুখার্জি, 77 প্রতাপচন্দ্র চন্দ্র, 80 সুনীল মৈত্র, 84 থেকে অজিত কুমার পাঁজা, পরবর্তীকালে মোহাম্মদ সেলিম হয়েছেন, তার পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় 78 বছর বয়স, গ্রেফতারের আগে কালো চুল, গ্রেফতারের পর সাদা। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে যদি উত্তর কলকাতার একটা আবেগ থাকে যে দলকে বিবেচনা করা, যে দক্ষিণ কলকাতা তো মহিলা সাংসদ পেয়েছে, মমতাদি রেকর্ড গড়েছেন, এখন মালা রায় রয়েছেন, তো উত্তর কলকাতায় একবার মহিলা সাংসদ দেয়া হোক। সেখানে অজিত পাঁজার পুত্রবধূ ডক্টর শশী পাঁজার মতো দক্ষ প্রার্থী রয়েছেন, যিনি একদিকে চিকিৎসক, একদিকে জনপ্রতিনিধি, একদিকে দক্ষ মন্ত্রী, উনি বা ওনার মতো যে কেউ সিনিয়র দক্ষ কর্মীদের মনের কথা বুঝবেন, কোনো মহিলা প্রার্থীকে দেয়া হোক না। উত্তর কলকাতা কেন মহিলা পাবে না? মমতা বন্দ্যোপাধ্যায় সবদিকে নারী শক্তি প্রতিষ্ঠা করেছেন, তাহলে উত্তর কলকাতার যে সাংসদ কখনো আজ পর্যন্ত মহিলা হয়নি। তো এবার এটা কর্মী হিসেবে আমি বলতেই পারি, কিন্তু দল যদি বিবেচনা করে শেষ পর্যন্ত, আর সুদীপবাবুর অভ্যাস হচ্ছে রাত্রে বড্ড নেতা নেত্রীদের হোয়াটসঅ্যাপ করেন, ন্যাগিং টাইপের প্যান প্যান করেন। এই যেমন জেলা সভাপতিটা তাপস রায় ছিলেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবদার করে, আর একটা 78-79 বয়সী লোক যদি প্যান 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 করে তো লোকে দিয়ে দেয়। তো এই করে উনি যদি আবার আর একবার ক্যান্ডিডেট হন তো হবেন, তখন তার হয়েই খাটবো আমরা সবাই, আমরা তো কর্মী। কিন্তু তার আগে আমরা তো দলের নেতৃত্বের কাছে আমরা এটা বলতেই পারি যে মহিলা ক্যান্ডিডেট দেয়া হোক। নয়নাদি তিনিও তো মহিলা, সে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। না, শশী পাঁজা একজন দক্ষ মন্ত্রী হিসেবে এবং সাংসদ, প্রাক্তন সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ, ফলে এই যে একটা মানে স্মৃতির ছোঁয়া, অজিতদার প্রতি কর্মীদের আবেগ, সেটাও একটা কাজ করছে। নয়নাদি যদি বিউটি টার্লার সামলে বাকি সময় দিতে পারেন তো দাঁড়াবেন, কেউ তো বারণ করছে না। কেন যাব না? আমি তো দলের, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি কর্মী হিসেবে আমার বক্তব্য রাখতে পারি। কিন্তু দিনের শেষে দল যদি বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচার করো, আমি 100 বার, আমি কেন, সব কর্মী তাদের উচিত, এত বড় একটা পরিবার, সেই পরিবারে আমাদের নানা দাবি দাওয়া, বক্তব্য, ক্ষোভ, প্রতিবাদ থাকতে পারে, কিন্তু দিনের শেষে মাথার উপর মমতা ব্যানার্জি একটাই দল, জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি। ফলে দল চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে যেটা দেবে সেইটাই আমরা মানব। আমি বিষয়টা জানি না, আমি নিশ্চয়ই তাপসদার কাছে জানতে চাইব, তাপসদাকে অনুরোধ করব যে প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত একটা বক্তব্য থাকতে পারে। মমতাদি বা অভিষেক যদি প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠান, আমাদের তো তখন তৃণমূলের চিহ্নের প্রার্থীকে জেতাবার জন্যই সবাইকে, তৃণমূলের চিহ্নের জন্যই তো ময়দানে নামতে হবে। তাপস দা যা বলেছেন তার কাছে কি কিছু কথা তার কানে আগে থেকেই গেছিল, জানুয়ারি মাস থেকেই, 12 তারিখের আগে থেকেই তাপস রায় কিছু বক্তব্য রাখছিলেন বা আমাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বলছিলেন, তো সেগুলো যদি পরবর্তী ঘটনার সঙ্গে মিলে যায় তাহলে তার সেই সন্দেহটা হতে পারে, তো সেই কথাটাই হয়তো তিনি বলেছেন। পার্টিকে বলেছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার সঙ্গে গল্প করতে করতে এই ধরনের কথা অমুক ব্যক্তি
বলছেন এই কথাটা তাপসদা বলেছেন এবং 12 তারিখের আগে বলেছেন কিন্তু কোনো তারিখ ধরে কিছু বলেনি, মানে অমুক তারিখে যাবে বলেনি, কিন্তু অমুক ব্যক্তি বলছে যে তাপস রায়ের বাড়ি ইডি যাবে, এটা ইডি যাওয়ার আগেই তাপস রায় গল্প করেছেন এবং সেই গল্পের আসলে আমি ছিলাম। তাপস রায়ের অভিযোগ তার বাড়িতে ইডি বলে দিয়েছি বিশ্বাস করেন এটা কে এটা করতে পারেন উনি? আরে এত বড় পৃথিবী, এত বড় জগৎ, এখানে অবিশ্বাস্য কোনো ঘটনা নেই। এখানে যে কোনো ঘটনা যে কোনো জায়গায় সেটা তো হতেই পারে। ফলে এখানে আমি বিশ্বাস করি কি আমি বিশ্বাস করি না, তার উপর দাঁড়িয়ে তো পূব দিকে সূর্য ওঠে, এটার কোনো পরিবর্তন হবে না। না, সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল, সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। সিবিআই সুপ্রিম কোর্টে গেছেন, সুদীপদা মোদির কাছে গেছেন, ওটা সেটেলড, ওটা আইনিভাবে ওই ব্যাপারটা উনি স্থায়ী বেলে আছেন, ওখানে কোনো অসম্পূর্ণতা নেই। তো বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না, কি আশ্চর্য। হ্যাঁ বলছি তো এখনো বলছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির দালাল, সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে। তো সুতরাং রোজভ্যালির দালালকে রোজভ্যালির দালাল বলবো না তো কি বলবো? ওই বিষয়টা আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওই ব্যাপারে আমার মুখে কুলুপাঁটা, ওই বিষয়টা নিয়ে দয়া করে আমায় কেউ কোনো প্রশ্ন করবেন না, ওই বিষয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না। ওই টুইটটা আমি ভুলে গেছি। আমি বলছি আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওই ব্যাপারে আমি একটি কথাও বলবো না। আপনি তো প্রার্থী বদল চাইছেন উত্তর কলকাতা, জেলার সভাপতিকে বদল চান, এই তো বলতে সবাই কিন্তু চলে। অভিযোগ হচ্ছে যে দেখো এগুলো একেবারে দলীয় সাংগঠনিক বিষয়, এই বিষয়টা আমরা নেতৃত্বের সঙ্গে বারবার কথা বলছি, এটা নিয়ে বাইরে কথা বলবো না। আমি কি দলের একটা ভেতরের কথা বাইরে আলোচনা করলাম না তো। অন্য প্রশ্নে যাচ্ছি বলছি যে আজকে গতকালের পর আজকেও সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা গেল হচ্ছে যে সিএ নিয়ে কোনো শব্দ তার মুখে শোনা যায়নি, যদিও শান্তনু ঠাকুরের বক্তব্য হচ্ছে সিএটা স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরের বিষয়, প্রধানমন্ত্রী এই বিষয়ে জানেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি সিএ স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর হয় তাহলে তো সন্দেশখালীটাও ওনার দেখা উচিত স্বরাষ্ট্র দপ্তরে, সেটা নিয়ে তো প্রধানমন্ত্রী এখানে বারবার করে মুখ খুললেন গতকাল এবং আজ। আমি মুখপাত্র হিসেবে একটা শব্দও বলবো না, আমি শুধু দলের একজন কর্মী হিসেবে বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিশাহীন কথাবার্তা বলছেন, কুৎসা করেছেন এবং নরেন্দ্র মোদী বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। সিএএ বিষয়টা নিয়ে কুমিরছানা দেখাবার মতো একটা রাজনীতি চলছে এবং যে রাজনীতিটা সাধারণ মানুষের মঙ্গলের জন্য নয়, অমঙ্গলের জন্য। এখন কোনটা অমিত শাহের দায়িত্ব, কোনটা নরেন্দ্র মোদীর দায়িত্ব, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু দুজনেরই দায়িত্ব বাংলার মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা এবং রুটি কাপড় আর মাকানের যে উন্নয়ন বিজেপি দিতে ব্যর্থ তার থেকে নজর ঘোরাতে এই ধর্মের কার্ড, কখনো সিএএ, কখনো এনআরসি, এই ধরনের কাজগুলো করা। এই যে 100 দিনের টাকা দিচ্ছেন না, কেন কথা বললেন না প্রধানমন্ত্রী? 100 দিনের টাকা বকেয়া এবং তৃণমূল কংগ্রেস নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তুলে দিয়েছে যে আপনি যখন এসেছেন এর জবাবগুলো দিয়ে যান। আমি তৃণমূলের একজন সাধারণ সামান্য সৈনিক বা কর্মী হিসেবে বলতে পারি সেই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তো প্রধানমন্ত্রীর হচ্ছে না, উনি তো একতরফা কথা বলে যাচ্ছেন। 100 দিনের টাকা নিয়ে প্রধানমন্ত্রী কেন বাংলার মানুষকে কৈফিয়ত দিয়ে গেলেন না? আবাসের টাকা নিয়ে কেন বিভ্রান্ত করছেন? প্রপার কৈফিয়ত দিচ্ছেন না। যে 100 দিনের কাজে সারা ভারতবর্ষে ফার্স্ট প্রাইজ পেয়েছে পশ্চিমবঙ্গ, ওনার সরকার দিয়েছে। পশ্চিমবঙ্গকে প্রথম পুরস্কার তো ওনার সরকার দিয়েছে। তো তাহলে তার টাকাটা আটকে রাখছেন কেন?
এই সদুত্তর প্রধানমন্ত্রী দেবেন না? দেশের ব্যাংকগুলোর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে যারা বিদেশে আছে, 14 সালে ভোটের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ধরে আনা, কালো টাকা উদ্ধার করে এনে প্রত্যেকের ব্যাংকে 15 লক্ষ টাকা করে দেওয়া, উনি যেটা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, তাহলে 10 বছরে 2 কোটি, সেগুলোর কৈফিয়ত না, ভুলে যান। তারপরে নতুন করে মানুষকে আমরা কর্মীরা এগুলো নিয়েই এলাকায় এলাকায় মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করব। বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর এই অংশগুলোতে বলা হচ্ছে যে মতুয়া ভোট একটা ফ্যাক্টরের জায়গা। শান্তনু ঠাকুর কি কার্যত নিজের আসন বাঁচানোর জন্য মোদী যে কথাটা বলে গেলেন না সেটাকে প্রচার করার চেষ্টা করছেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তর বলে? কারণ প্রশ্নটা হচ্ছে, দেখুন, ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীরা খুব স্পষ্ট জানেন তারা এখানে ভরাডুবি হবে। যে মহলটা তারা তৈরি করার চেষ্টা করছেন এই মহল তৈরি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিজেপি সরকারের বঞ্চনা, অনুন্নয়ন, প্রতিহিংসার রাজনীতি, মানুষ এর জবাব দেবেন এবং উন্নয়নে সাড়া দেবেন। সেই কারণে কখনো এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে আতঙ্ক তৈরি করে ভোট টানার চেষ্টা, কখনো সিএ এর কথা বলা, কখনো এই বিভ্রান্তিকর কথা। উনি সন্দেশখালীর কথা বলছেন, রামমোহন রায়ের কথা বলছেন। প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের গেট খুলে ছেড়ে দিয়েছিল বিজেপি, সুপ্রিম কোর্ট ধরে এনেছে। সেখানে মনে পড়ল না নরেন্দ্র মোদীর? আমি একজন তৃণমূলের কর্মী হিসেবে, বাংলার একজন নাগরিক হিসেবে আমি প্রশ্ন করছি, তার মনে পড়ল না সেটা? যে যখন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ হয়, যখন মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা একজন বধূকে, মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দেয়, প্রধানমন্ত্রী বাংলায় বারবার আসছেন, একদিন মণিপুরে যাওয়ার এখনো যার হিম্মত হয়নি, সময় হয়নি। তাহলে আমি একজন নাগরিক হিসেবে, তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবে এই পাল্টা প্রশ্নগুলো দেব। উনি সেই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। বাংলার মানুষ কিন্তু ভোটের বাক্সে এই প্রশ্নের কৈফিয়ত চাইবেন। আজকে উনি আরেকটা জিনিস বলেছেন, সেখানে তিনি বলছেন যে টিএমসি, সেখানে ফুলফর্ম করে তিনি বলছেন যে সব স্কিমকে তারা একটা মানে স্ক্যাম করে ফেলেছেন এবং টিএমসি শব্দের মধ্যেও একটা ওই করাপশন শব্দটা যুক্ত হয়ে রয়েছে। এটা কোনো বোকা বোকা কথা। এবার তাহলে বিজেপি শব্দের বি, জে এবং পি এগুলোকে দিয়ে যদি আমরা কোনো অন্য শব্দ বসিয়ে একটা কুৎসিত চেহারা দিয়ে দিই, সেটা তো ভালো লাগবে না তাদের, সেটা তো কোনো অবস্থায় ভালো লাগবে না। তো সুতরাং এই ধরনের কথা নয়। উন্নয়নে নরেন্দ্র মোদী বিভিন্ন স্কিম নিয়ে তৃণমূলকে যে প্রশ্ন করছেন, নরেন্দ্র মোদীর সরকার এই বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সরকারকেই ভারতবর্ষে প্রথম পুরস্কার দিয়েছে, দ্বিতীয় পুরস্কার দিয়েছে, তৃতীয় পুরস্কার দিয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতর, কেন্দ্রের সরকার যেখানে স্বীকৃতি দিচ্ছে বাংলার কাজের উন্নয়নকে, কদিন আগে মিড ডে মিলেরও পুরস্কার পেয়েছে। সেখানে এসে উনি প্রধানমন্ত্রী হিসেবে বক্তৃতা করছেন না, এখানে একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বিজেপির হয়ে উনি কুৎসা করছেন। আমরা তৃণমূলের সাধারণ কর্মীরা এর বিরুদ্ধে ডোর টু ডোর, বাড়ি বাড়ি আমরা প্রচার করব। নরেন্দ্র মোদীর মুখে অপরাধী ধরা পড়া কথাটা মানায় না। তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবে আমি বলছি, ওনার প্রতিশ্রুতি ছিল দেশের ব্যাংক লুট করে যারা বিদেশে পালিয়েছে তাদের ধরে আনবেন, একজনকেও ধরে আনতে পারেননি। নরেন্দ্র মোদীকে আমি বলছি তৃণমূলের একজন কর্মী হিসেবে, ওনার রাজ্য গুজরাটে বিলকিস বানুর ধর্ষকদের কোর্টের গেট খুলিয়ে মালা পরিয়ে সম্বর্ধনা দিয়ে বিজেপি ছেড়ে দিয়েছিল, ওনারা ধরেননি, সুপ্রিম কোর্টের রায় ধরা হয়েছে। নরেন্দ্র মোদী, আপনি যে লোকসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন, সেই লোকসভায় ব্রিজভূষণ, আমাদের সোনার মেয়েদের, সাক্ষী মালিকদের শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত সাংসদ ব্রিজভূষণ, আপনি তার পাশে নিয়ে বসে থাকেন, তাকে গ্রেপ্তার করেন না। ফলে দোষীদের ধরা নিয়ে কোনো কথা নরেন্দ্র মোদীর মুখে শোভা পায় না। তৃণমূলের একজন কর্মী হিসেবে আমি নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে খণ্ডন করছি, চ্যালেঞ্জ করছি। পুলিশ ঠিক করে না, পুলিশ ঠিক করে না, এখানে
দুষ্কৃতিকারীরা ঠিক করে যে তারা কখন ধরা দেবে। তাহলে যে আমি উদাহরণগুলো দিলাম, তাহলে তাদেরকে না ধরার ডিসিশনটা কে দিয়েছিল? যারা দেশের ব্যাংক লুট করে পালিয়ে গেল তাদের না ধরার নির্দেশটা তার মানে প্রধানমন্ত্রী দিয়েছেন। গুজরাটে বিলকিসের ধর্ষণকারীদের ছেড়ে দেওয়ার নির্দেশ নিশ্চয়ই তাহলে প্রধানমন্ত্রী দিয়েছেন। মণিপুরে হিংসার নির্দেশ তাহলে প্রধানমন্ত্রী দিয়েছেন। যদি প্রধানমন্ত্রী বাংলার কোনো বিচ্ছিন্ন ঘটনা যেটা সরকার সংবেদনশীল মন নিয়ে কন্ট্রোল করছে, যদি সেখানে সরকারের দিকে আঙুল তোলেন, তাহলে ব্রিজভূষণ একজন সাংসদ যে সোনার মেয়ে সাক্ষী মালিক বা সোনার মেয়েদের যুক্ত, তাকে না ধরার প্রোটেকশন নরেন্দ্র মোদী দিচ্ছেন। ওনার যুক্তি যদি सबसे पहले आपने कहा कि आप पार्टी स्पोक्सपर्सन के पोस्ट पर नहीं रहना चाहते और साथ ही जो जनरल सेक्रेटरी है उसकी पोस्ट पर भी नहीं रहना चाहते। क्या सुदीप बंदोपाध्याय इसके पीछे का कारण है कि आप दोनों? सुदीप बंदोपाध्याय